লাউ শীতকালীন একটা জনপ্রিয় সবজি। এই লাউ সবজিকে আপনারা যেভাবে রান্না করেন বা যে কোনো মাছ দিয়ে রান্না করেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আজ আমি আপনাদেরকে হুবহু গ্রাম্য পদ্ধতিতে আমাদের গ্রামে যেভাবে লাউ চিংড়ি বা লাউয়ের তরকারিটা রান্না করে শাক বাটা দিয়ে, ধনেপাতা দিয়ে, সেম হুবহু গ্রাম্য পদ্ধতিতেই লাউ চিংড়ি রান্না করে দেখাবো। আশা করছি অন্য দিনের রেসিপির মতো আমার আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা লাউ নিয়েছি, আর লাউটা অনেকটাই কচি। এখন প্রথমে লাউয়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই লাউয়ের খোসাটা ভাজি করে থাকে, যেমন আমি এই লাউয়ের খোসাটা ভাজি করে থাকি। তো লাউটাকে আমি ছিলে নিয়ে গলার অংশটা নিচ্ছি না, যেহেতু গলার অংশটা একটু শক্ত থাকে, শুধু এই অংশটা নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লাউটা অনেক কচি, তাই আর বুকের অংশ মানে সাদা অংশটা ফেলে দিচ্ছি না। যদি আপনার লাউটা একটু বাড়তি হয় তাহলে বুকাটা মানে বুকের অংশটা ফেলে দিলেই ভালো হয়। তো আমি লাউটাকে এভাবে করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা সাইজ করেই কেটে নিয়েছি, যেহেতু এটা অনেকটাই লাউটা কচি ছিল। এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রান্নার রেগুলার তেল, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি, এরকম হালকা একটু কালার আসতে শুরু করলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন একে একে করে বাকি মশলা উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি লাল মরিচ এবং হলুদের গুঁড়াটা অনেকটাই কম ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে আমি ঢেকে কষিয়ে নেব 2 মিনিটের জন্য, মানে 2 মিনিটের জন্য আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যেহেতু একটু মোটা মোটা করে কাটা ছিল, তাই একটু গুলিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলোকে অফ ক্যামেরায় কিন্তু আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের গায়ে কিন্তু একটা রগ থাকে, রগটাকে অবশ্যই ফেলে দিতে হবে। মাছটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লাউ। চিংড়ি মাছটাকে খুব বেশি কষানো যাবে না, তাতে করে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তো লাউটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ, কারণ আমি কিন্তু শুকনো মরিচের মানে লাল মরিচের পরিমাণটা খুবই কম অ্যাড করেছি, কারণ লাউয়ের তরকারিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে এর টেস্টটা বেশি ভালো আসে। কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পানি উঠেছে। আর এই পানিতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রাভাবে আর কোনো পানি অ্যাড করতে হবে না। আবারও এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 5 মিনিট। আবারও 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম, আর এ পর্যায়ে কিন্তু লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80%ই দেখতে পাচ্ছেন লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমি আগেই বলেছি লাউটা কিন্তু অনেকটা কচি ছিল, তাই সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগেনি। আর লাউটা কিন্তু এখনও সবুজ আছে। আর এ পর্যায়ে এখন আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। এর থেকে আর লাউটা যদি বেশি সিদ্ধ করেন তাহলে লাউয়ের কালারটা কিন্তু আর সবুজ থাকবে না। ঝোলের পানিটা দিয়ে এখন এটাকে ঢেকে আমি অন্য চুলায় ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে ছোট একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সাথে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে বলা হয় লাউয়ের শাক বাটা, মানে লাউ রান্না করলে আমাদের মা চাচিরা বা গ্রাম এলাকাতে এভাবে শাক বাটা দিয়েই লাউটা রান্না করে। পেঁয়াজটা যখন
কিছুটা ভাজা হয়ে গেছে বা এভাবে ব্রাউন কালার চলে এসেছে, তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা। এটা কিন্তু নর্মালি জিরা, শাহি জিরা না। তো জিরাটা যখন এভাবে নাড়াচাড়া করলে ফুটে যাবে, এ পর্যায়ে শাক বাটাটা আমি নামিয়ে নেব এবং অফ ক্যামেরায় এটাকে পাটায় বেটে নিব। আর এদিকে লাউটা কিন্তু অনেকটাই রান্না হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর লাউয়ের কালারটাও একদমই সবুজ আছে। অফ ক্যামেরায় অলরেডি আমি পেঁয়াজ আর জিরা যে ভেজে রেখেছিলাম, মানে এটাকে শাক বাটা বলা হয় আমাদের এলাকাতে, তো অন্য এলাকায় কী নামে বলে আমি জানি না। তো সেটাকে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই শাক বাটা দিয়ে লাউয়ের তরকারি রান্না করলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যদি কেউ ট্রাই না করে থাকেন, এভাবে করে শাক বাটা দিয়ে লাউ রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমরা কখনোই শাক বাটা ছাড়া লাউ রান্নাটা করি না। তো শাক বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে রাখছি খুব ভালো করে বলক আসার জন্য। এ পর্যায়ে কিন্তু লাউটাকে আর বেশি জাল করা যাবে না, জাস্ট একটা বা দুইটা বলক উঠলেই আমি ঢাকনাটাকে আবারও খুলে নিচ্ছি। এখন রান্নাটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে আসছে। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই শাক বাটা আর ধনেপাতা কুচি দিয়ে লাউ রান্না বা শীতের লাউ রান্না করলে খেতে যে কতটা মজার হয়, যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো ধনেপাতাটা দিয়ে এখন আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু আর বেশি জাল করব না, জাস্ট একটা বলক দিয়েই এটাকে চুলার আঁচটা বন্ধ করে ঢেকে রাখবো, তাতে করে ধনেপাতা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এভাবে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে এটাই ছিল আজকের তরকারির বা লাউ চিংড়ির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন লাউয়ের কালারটাও সবুজ আছে আর তরকারিটাও অত ডিপ কালার হয়নি। তো আমাদের মতো এভাবে লাউ চিংড়ি বা লাউয়ের তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।